ঐক্যমত সৃষ্টিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। সংবিধান পরিবর্তন সহ নানা সংস্কার প্রস্তাব সম্পাদকদের। অবৈধ অস্ত্র উদ্ধারে মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান। বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্ত করে জড়িতদের শাস্তি চায় বিএনপি। মিয়ানমার থেকে নতুন করে ৮,০০০ রোহিঙ্গা প্রবেশ করল বাংলাদেশে। আর কোনো রোহিঙ্গা আশ্রয় নয়, সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। Recently, that's slashed away. That's gone to the boundary. It's over. Bangladesh have gone on to win the first ever series. বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। নিজ মাটিতে হোয়াইট ওয়াশ পাকিস্তান। প্রধান উপদেষ্টার অভিনন্দন। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সাংবাদিক নিপীড়নের সব কালা কানুন এখনই বাদ দেওয়ার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন সহ নানা প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। এ সময় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় সম্পাদক পরিষদের সহায়তা চেয়ে মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীমা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১.৫ ঘণ্টার এই বৈঠকে অন্তত ২০ জন সম্পাদক অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের কর্মকাণ্ডে সমর্থন জানান সম্পাদক পরিষদ। এ সময় দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও আশা জানান সম্পাদকরা। সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চায় সম্পাদক পরিষদ। কেউ দুর্নীতি করলে তার শাস্তির দাবি করে নিপীড়নমূলক সব কালাকানুন বাতিলের দাবি জানান তিনি। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। রাজনীতি সহ সব বিষয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সংবিধান পরিবর্তন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের সংস্কার দাবি করেন মাহফুজ আনাম। আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। আমরা একটা বিভক্ত জাতি, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে। আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এদের ৫৭ জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডরের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবে। বৈঠকে সম্পাদক পরিষদের কাছে সরকারের জন্য যৌক্তিক সময় কি হতে পারে সে বিষয়ে জানতে চায় প্রধান উপদেষ্টা। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি ১ বছর না ৬ মাস না ২ বছর না ৩ বছর। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। কেননা হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। প্রধান উপদেষ্টা সম্পূর্ণ স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন এবং একটি মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেন বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ দেশটাকে মেরামত করার জন্য। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। অবৈধ অস্ত্র উদ্ধারে রাত ১২টা থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। মাদক নির্মূলে গডফাদারদেরও আইনের আওতায় আনার ঘোষণা দেন উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৮ আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পর ২৫শে আগস্ট আওয়ামী লীগ সরকারের দেওয়া ১৬ বছরে সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে সরকার। একই সঙ্গে গোলাবারুদ সহ সব অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে থানা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, বৈধ অবৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষে অভিযানে নামছে যৌথ বাহিনী। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার হুঁশিয়ারও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। তারপরে আমাদের আরম্ভ হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের সিদ্ধান্তের কথা জানান তিনি। নিরাপত্তা বা অন্য কোনো সমস্যা হবে না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশের যোগসাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল দাবি করেছে বিএনপি। এই ঘটনার পুনঃতদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে দলটি। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বহালের দাবিও জানায় বিএনপি। সাইফুর রিপনের প্রতিবেদন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত হয় দেশের ইতিহাসের অন্যতম নারকীয় হত্যাকাণ্ড, যেখানে 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় বিএনপি। উদ্যোগ গ্রহণ করেছেন, সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেন, দেশকে ব্যর্থ করতেই সাবেক প্রধানমন্ত্রী, তার দল আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশের যোগসাজশে বিডিআর হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই এটি সম্পন্ন হয়েছিল। 22 ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাব আলীর বাসায় বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর বেশ কয়েকটি তদন্ত কমিটি হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ও তার প্রধানের কারণে কোনো প্রতিবেদনই আলোর মুখ দেখেনি। সেনাবাহিনীরও একটি কোর্ট অফ ইনকোয়ারি করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। প্রায় 700 জন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানালেও তারা কোনো বক্তব্য দেননি। হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিও জানান মেজর হাফিজ। প্রায় 50-60 জন অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে নানান ধরনের নিগ্রহের শিকার হন। আমরা আশা করব এই যে তদন্ত কমিটি পুনর্বিচার এবং পুনঃতদন্তের জন্য দায়িত্ব নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে, তারা এই কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় আলাপ আলোচনা করে তাদেরকে আবার সেনাবাহিনীতে পুনর্বহাল করবেন। রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিবেশী দেশের আজ্ঞাবহ প্রতিষ্ঠান এমন মন্তব্য করে পুনঃতদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবিও জানান মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রতিবেশী রাষ্ট্রের দালাল হিসাবে অপকর্মে লিপ্ত ছিল, তাদের সকলের চেহারা উন্মোচিত হোক জনগণের স্বার্থে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নতুন করে 8000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আর কাউকে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি। এদিকে চলতি মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের সঙ্গে সেন্ট মার্টিন ইস্যুর কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে।
সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সামনে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই সময় চলতি মাসের মাঝামাঝি সময়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সফরে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি খোলার সিদ্ধান্ত নেবে ভারত। ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। না, আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা সিকার যারা তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে। এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। এই সময় নতুন আরও ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জানিয়ে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানান পররাষ্ট্র উপদেষ্টা। ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়, আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। প্রধান উপদেষ্টার উপর সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে বলেও ব্রিফিংয়ে জানান তিনি। অতীতে জুলুম নির্যাতনের শিকার হলেও প্রতিশোধ পরায়ণ না হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে জামায়াতে আমির আরও বলেন, দেশ গড়তে অতীতের তিক্ততা ভুলে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। জানান, এতদিন সাংবাদিকদের হাতে অলিখিত হ্যান্ডকাফ পরানো হয়েছিল, এখন সত্য প্রকাশে আর কোনো বাধা নেই। জামায়াত ইসলামী কি করতে চায় তা কাজের মাধ্যমে দেখাতে চায় বলেও জানান জামায়াত আমির। প্রতিশোধের রাজনীতির অবস্থান থাকে। অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন, তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান, যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন, সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্র করে উস্কে দেয়া হচ্ছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মূলত বহিরাগতরা ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। দুপুরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ। শ্রম উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতি ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে, তবে ষড়যন্ত্রকারীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। বহিরাগত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুটছে, হামলা করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এ ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শ্রমিকদের যেই ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করছি শ্রমিক নেতৃবৃন্দের সাথে, এবং ভবিষ্যতেও যেগুলো তাদের লং টার্ম দাবি দেওয়া আছে সেগুলো সমাধানের ব্যাপারে আমরা তাদের সাথে কাজ করে যাব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অনুসন্ধানে দুদককে কেন নির্দেশনা দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ। বিচারপতি একে মাসুদুজ্জামানের বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হতে পারে। রিট আবেদনে বলা হয়, দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে $5 বিলিয়নেরও বেশি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী সহ আওয়ামী সরকারের সংশ্লিষ্টরা। কিন্তু এই বিষয়ে দুদককে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেয়নি দুদক। বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্যাতনে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মোহাম্মদ শাহিন আলম নামে এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি একে মাসুদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। 2021 সালের 8 ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের
যাবজ্জীবনের আদেশ দেন আদালত। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তারা সবাই বুয়েটেরই শিক্ষার্থী। এই ঘটনায় 19 জনকে আসামি করে পরের দিন 7 অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ। মাত্র 37 দিনে তদন্ত শেষ করে একই বছরের 13 নভেম্বর চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশ।